নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছ থেকে, নিরাপত্তা চাই মানুষ হিসেবে, নারী হিসেবে আপনি দেন না দেন। যে আমি কি নিরাপদ ফিল করি নাকি, আমি বলবো যে অ্যাবসলিউটলি নট, কোনোভাবেই আমরা নিরাপদ না। পরাজয়ী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার জন্য শুরু থেকেই লেগে আছে। আওয়ামী লীগ এবং নিষিদ্ধ করেছে ছাত্রলীগ এবং তাদের যত লোকজন আছে তারা তো বাংলাদেশে আছে, তারা তো সুযোগ নেবেই। তুমি কে আমি কে আসিয়া 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 নামক একটি শিশুর ধর্ষণের পরে যে স্লোগানে ফুসে উঠেছে গোটা দেশ, এর মধ্যেও আমরা শুনতে পাচ্ছি নানা ধর্ষণের ঘটনা। এগুলো কি শুধুই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু অসাধু লোক এই ঘটনা ঘটাচ্ছে, নাকি এর পিছনে রয়েছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? আজকের জনমতে আমরা জানার চেষ্টা করব সেই বিষয়গুলো, এবং আজকের জনমতে আমরা আরও জানার চেষ্টা করবো যে আসলে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আসলে এদেশের জনগণ কী ভাবছে। আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আজকের জনমতে জানবো এবং জানাবো আপনাদের, চলুন জেনে নেওয়া যাক। কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন যে আমি কি নিরাপদ ফিল করি নাকি, আমি বলবো যে অ্যাবসলিউটলি নট, কোনোভাবেই আমরা নিরাপদ না। আমি প্রতিদিন আমার ক্যাম্পাস থেকে আমি বাসায় যাচ্ছি, প্রতিদিন আমার চিন্তা করে বাসায় যেতে হচ্ছে যে আমি রাস্তাঘাটে কি টিজের শিকার হব নাকি, আমি হোয়াট ইফ আই গেট রেপড। সো এভাবে তো আমরা মেয়েরা বেঁচে থাকা আসলে আই ডোন্ট নো ইফ ইউ গাইস ক্যান রিলেট, ইফ মেন ক্যান রিলেট অর নট উইথ আস, বাট আমাদের এটা প্রতিদিন চিন্তা করে আমাদের বাসায় যেতে হচ্ছে, প্রতিদিন বেঁচে থাকতে হচ্ছে। এভাবে মেয়েরা কিভাবে বেঁচে থাকবে? আমরা কোনোভাবেই বাংলাদেশে নিরাপদ না। কোর্স গভর্নমেন্ট ফেল করেছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। এবং ধরুন আজকে রাজুর সামনে বাঁধনকে যারা নির্যাতন করে তাদেরকে এনে যদি আমরা 100টা পাথর মারতাম এবং সেখানে মারা যেত বা বেঁচে থাকতো, এবং এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-30 হাজার ছাত্রছাত্রী দেখতো, 60,000 পরিবারের সদস্য সংখ্যা দেখতো, তাহলে আগামী দিনে বাঁধনের মতো ঘটনা আর ঘটতো না। এবং সেজন্য আমি বলছি আমাদের দেশে এই ইসলামের আইনটা বাস্তবায়ন করা সবচেয়ে বেশি সম্ভব। এবং প্রথমে মনে হয় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতার পরে আসে রাষ্ট্র আইন করে দিল, ওই পর্যন্ত নিয়ে যেতে কি পারবে বাংলাদেশের মানুষ? রাষ্ট্রের আইন পর্যন্ত ধর্ষককে কি বিচার দেওয়ার পর্যন্ত তাকে নিয়ে যেতে না, এলাকার মানুষই বলবে না না মেয়েটারই সমস্যা। পাথর নিক্ষেপ করার জন্য তাকে যে জনসমক্ষে আনতে কি পারবেন? আমাদের প্রতিদিন কত কেস হয়, তার মধ্যে একজনকেও আপনি আনতে পারবেন না, অতদূর তো যাবেই না আপনি। ওই প্রশ্নই তো পরে আসে। আগে নিরাপত্তা চাই রাষ্ট্রের কাছ থেকে, নিরাপত্তা চাই মানুষ হিসেবে, নারী হিসেবে আপনি দেন না দেন, মানুষ হিসেবে আমাদের মানুষ হিসেবে কাউন্ট করেন। এবং আসলে এই হিসাবে না যেতে চাইতেছি না যে পরাজিত সত্যি কি করতেছে না করতেছে। প্রথম জিনিস হচ্ছে আমাদের গোড়াতে সমস্যা, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার অ্যাবসলিউটলি ডিসগাস্টিং, দ্যাটস ওয়াই আমাদের মেন্টালিটি এখনো ঠিক হচ্ছে না। এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে, সরকারের পদক্ষেপ নিতে হবে, ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট করতে হবে। 90 দিন করা হয়েছে, বাট why they cannot do all of this stuff, all of these procedures within 30 days? আমাদের তো দাবি চাওয়া উচিত যে 1 সপ্তাহের মধ্যে সবকিছুর বিচার করেন। বাংলাদেশের ইতিহাসে 1971 থেকে 24 যে ধর্ষকরা তাদের পলিটিক্যাল বেল্ট হোক বা শক্তি প্রমত্তার হোক, তারা অনেক সময় অনেকভাবে পার পেয়ে গেছে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে বাংলাতে কোনো বৈষম্য এবং কোনো অপরাধীর ঠাঁই হবে না, সেই সিস্টেমে আমি যদি বলতে চাই আসিয়া সহ ইতিপূর্বে বা আগামীতে যে সকল ধর্ষকরা হবে তাদেরকে এমন শাস্তির আওতায় আনা হোক যে শাস্তির মাধ্যমে ধর্ষকরা সহ সকল মানুষ যারা লোভনীয় দৃষ্টিতে নারীদের প্রতি তাকিয়ে থাকে তাদের কলিজা কেঁপে উঠুক, এবং এই রকম শাস্তির বিধান দরকার হলে নতুনভাবে প্রণয়ন করা হোক। এদেশে জেন আছে, এদেশে দর্শনের মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে, ওইগুলোই তো কার্যকর আমাদের বাংলাদেশে হচ্ছে না। হ্যাঁ, যতটুকু আছে এতটুকু যদি হয়তো তবু কমে যেত। যেটা আছে ইসলামী শরীয়ত মোতাবেক যেটা আছে এটা যদি কার্যকর হয় তো একটি দর্শন গঠনও করবে না। অন্তর্বর্তীকালীন সরকার যে সময় বেঁধে দিয়েছে আমাদের প্রত্যেকেরই মনে হয় এই সময় অত্যন্ত দীর্ঘসূত্রিতা। অন্তত 2-1 জনকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় অন্যরা ভয় পাবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায়, এটা হতে পারে মধ্যপ্রাচ্যের মতো কিংবা জনসম্মুখে ফাঁসি। হাসিনা সরকার যেভাবে তার পুলিশ প্রশাসনকে গড়ে তুলেছিল সেখানে শুধুমাত্র তার যে লয়ালিস্ট ছিল তাদের মাধ্যমে আসলে সে পুলিশ প্রশাসন গড়ে তোলে, যার ফলে হাসিনা যখন
হেলিকপ্টারে পালায়, তারপরে তার অনেক লয়ালিস্টরা প্রশাসন থেকে পুলিশ থেকে পালিয়ে যায়, যার কারণে আসলে একটা আইনশৃঙ্খলা বাহিনীতে একটা বিরাট ঘাটতি দেখা যায়। একটা ঘাটতির কারণে যে বিচার কার্য ডিলে হচ্ছে, তার মাধ্যমে আসলে যে একটা নির্বিচারের যে সিলসিলা সেটা তৈরি হচ্ছে। ফ্রেন্ডলি নারী ঘটিত যে ধরনের অপরাধগুলো আছে, যেগুলো নারীদের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য, বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয়, যেগুলো সেই অপরাধগুলোর ক্ষেত্রে একটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার মাধ্যমে সেই অপরাধগুলো যাতে আরও দ্রুততার সহিত সেগুলোর মামলা নিষ্পত্তি করা যায় এবং অপরাধীকে দ্রুততার সহিত তাকে তার শাস্তির সম্মুখীন করা যায়, এই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করতে পারলে আমার মনে হয় যে এই সমস্যা থেকে আমরা কিছুটা হলেও নিস্তার পেতে পারি। দর্শনের সরকার যদি কঠিন হইতো তাই আর দর্শন হইতে পারে না। আমি বলবো আপনার মাধ্যমে সরকারকে যে প্রয়োজনে এটার দ্বারা আপনি ম্যান্ডেট দিন, গণভোটের আয়োজন করুন, যে ধর্ষণ বা জেনেভা শাস্তি কোরআনের আইনে যে হবে কয়জন মানুষ চাই। বিপ্লবের পরে যে কোনো দেশ অস্থির থাকে, আমাদের দেশ অস্থির থাকবে, এটাই স্বাভাবিক। এখন সেই বিপ্লবী সরকারকে খুব সতর্ক থাকতে হয় যাতে অস্থিরতার ইন্টেন্সিটি কমানো যায়। সেক্ষেত্রে আমাদের সরকার ব্যর্থ হচ্ছে, যদি আমাদের সরকার খুব ভালো সরকার, কিন্তু সেটা করতে ব্যর্থ হচ্ছে। কারণ অবশ্যই আমাদের পলায়ন করা যে রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং নিষিদ্ধ যে ছাত্রলীগ এবং তাদের যত লোকজন আছে তারা তো বাংলাদেশে আছে, তারা তো সুযোগ নেবেই। এটা হচ্ছে 90 দিনের তো নয়, এর 15 থেকে 20 দিনের মধ্যে এটার বিচার হওয়া উচিত। তাড়াতাড়ি ধর্ষণকারীদেরকে শাস্তি দেওয়ার দরকার, এদের ফাঁসির দরকার, এদের আরও তাড়াতাড়ি। এত 90 দিন তো বহুত দিন চলে গেল, 3 মাস হতে হতে যে মেলা ধর্ষণকারী হয়েছে, ধর্ষণ হয়েছে অনেক নারী, তাহলে আরও আপনি ধরেন যে এই 3 মাসে ধরেন যে আরও অনেক হবে। বাজে আইন হয়েছে, কারণ ধর্ষণ এবং জেনেভা বিচারের শাস্তি কি একজন সাক্ষী বা দুজন সাক্ষী যারা দেখবে অথবা সমাজ থেকে সাক্ষ্য আসবে। যেমন আসিয়ার ঘটনা, এটা তো ওই দিনই সাক্ষ্য মিলে গেছে, তো সাক্ষ্য মিলে গেলে আবার 3 মাসের জাস্টিস ডিলেড, জাস্টিস ডেনাইড, বিচার যতই দেরি করা হয় ততই অস্বীকার করা হয়। পরাজয়ী শক্তি দেশটাকে অস্থিতিশীল করার জন্য শুরু থেকেই লেগে আছে, এটা সকল জনসাধারণ উপলব্ধি করে। সো এখানে বলাই যেতে পারে পরাজিত শক্তি একটা পিছন থেকে বিহাইন্ড অফ দ্য স্টোরি হিসাবে থাকতেই পারে, কিন্তু এটা খতিয়ে দেখার জন্য সকল সাংবিধানিকভাবে যে সকল নিয়ম কানুন আছে, আইনি আওতা আছে, আইনি প্রক্রিয়া আছে, সেই সকল প্রক্রিয়ার মাধ্যমে এটা খতিয়ে দেখলে আশা করি বিষয়টা সমাধান হবে।